প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের শ্রেণী নবম বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 4 নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা যারা গতকালের ভিডিওটি দেখেছো, আমরা চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে কিছু কথা বলেছি। আমি এই অধ্যায়টিকে 4টি অংশে ভাগ করেছি। গতকালে একটি ক্লাস ছিল, আজকে একটি ক্লাস নেব এবং আরও 2টি তোমরা ক্লাস পাবে। এই অধ্যায়টিকে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। তো তোমাদের পরামর্শ যেটা হচ্ছে, তোমরা আমার এই ভিডিও ক্লাসটি করার আগে খাতা, কলম এবং বই নিয়ে বসে পড়বে, ঠিক আছে? এবং ভিডিওটি তোমরা পারলে ডাউনলোড করে নিয়ে একটু একটু অংশ করে বুঝে 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 খাতা এবং বইয়ের সঙ্গে, আমার ভিডিওর সঙ্গে বইয়ের সঙ্গে মিল করে পড়বে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব 4.2 শক্তি। তাহলে শক্তি কাকে বলে? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তু কাজ করতে যে সামর্থ্য অর্জন করবে সেটাকে আমরা শক্তি বলবো। তাহলে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যে বস্তুটা কাজ করতে পারবে তার মধ্যে শক্তি আছে, ঠিক আছে? যদি হয়ে থাকে তাহলে কাজ করার সামর্থ্যকে যদি শক্তি বলে, তাহলে শক্তিকে আমরা হিসাব করবো কিভাবে? শক্তিকে পরিমাপ করব আমরা। শক্তিটাকে পরিমাপ করব কিসের দ্বারা? কাজের দ্বারা। তাহলে শক্তির একক হবে জুল, মাত্রা হবে কাজের মাত্রা যেটা ছিল mL²/A², ঠিক আছে? তাহলে শক্তিকে আমরা পরিমাপ করব কাজের দ্বারা। তাহলে শক্তির একক হবে কাজের একক, শক্তির মাত্রা হবে কাজের একক। তাহলে বলো তো দেখি, শক্তি কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? কাজ কি রাশি? কাজ স্কেলার রাশি। কাজ যদি স্কেলার রাশি হয়ে থাকে তাহলে শক্তিও স্কেলার রাশি, ঠিক আছে? শক্তি একটি স্কেলার রাশি, এর কোনো দিক নেই। এখন আমরা পড়ব 4.3 শক্তির বিভিন্ন রূপ। এই বিশ্বে শক্তির বিভিন্ন রূপ আছে, ঠিক আছে? অনেক প্রকার শক্তি পেতে পারি। তার মধ্যে প্রধান যে শক্তিগুলো আছে, আমরা তাহলে শক্তির প্রধান রূপগুলো হলো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি এবং সৌরশক্তি। আমরা এই চতুর্থ অধ্যায়ে মূলত যান্ত্রিক শক্তি নিয়েই বেশি কথা বলবো। তাপ শক্তি আমরা ষষ্ঠ অধ্যায়ে পাবো, শব্দ শক্তি আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করব, আলোক শক্তি আমরা অষ্টম এবং নবম অধ্যায়ে আলোচনা করব, চৌম্বক শক্তি সম্পর্কে 12 অধ্যায়ে সামান্যটুকু আলোচনা আছে, এবং বিদ্যুৎ শক্তি দশম অধ্যায় এবং 11 অধ্যায় নিয়ে কথা বলবো, একাদশ অধ্যায়ে কথা বলবো। রাসায়নিক শক্তি তোমরা রসায়নে বেশি পড়েছো, আমরা সামান্য কিছু কথা বলতে পারি। নিউক্লিয় শক্তি এবং সৌরশক্তি সম্পর্কে সামান্য কিছু ধারণা এই অধ্যায়ে পেতে পারো, ঠিক আছে? তো এখন আমরা আসি যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলি, ঠিক আছে? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। সচরাচর আমরা যে শক্তিটাকে পাই আমরা, সেটা হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে আসো, যান্ত্রিক শক্তিটা কি জিনিস? তোমরা বুঝতে পারছো যে যন্ত্র, এই ধরনের একটা ধারণা, তো ঠিক আছে? তাহলে কোনো বস্তু, যান্ত্রিক শক্তি যদি আমরা বলি, যান্ত্রিক শক্তি কোনো বস্তু অবস্থান, আকার এবং গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে কোনো বস্তু অবস্থান, তার অবস্থা চেঞ্জ করতে পারে, অবস্থান, তারপর আকার এবং গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। আমরা সংজ্ঞাটা জানলাম, এখন আমরা বিস্তারিত নিয়ে কথা বলবো, যান্ত্রিক শক্তি নিয়ে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়ব যান্ত্রিক শক্তি সম্পর্কিত, ঠিক আছে? তাহলে যান্ত্রিক শক্তির আবার রূপ কয়টা? 2টি রূপ আছে। যান্ত্রিক শক্তির রূপ হচ্ছে 2টি, যথা গতিশক্তি এবং বিভব শক্তি, ঠিক আছে? যান্ত্রিক শক্তির প্রধান রূপ হচ্ছে 2টি, একটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি। তাহলে গতিশক্তি মানে কি? ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। তাহলে গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। একটা বস্তু গতিশীল
থাকলে এই গতির কারণে বস্তুটার দ্বারা যে যে পরিমাণ আমরা কাজ পেতে পারি, একটা বস্তু যদি গতিশীল থাকে সেই বস্তুটা গতিশীল বস্তুর দ্বারা আমরা যে পরিমাণ কাজ পেতে পারি সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। দেখো তাহলে আমরা এটাকে পরিমাপ করি, তাহলে কিভাবে আমরা গতিশক্তিটা পেতে পারি, কতটুকু পরিমাণ গতিশক্তি পাবো সেটা হিসাব করি। তো এখন পরিমাপ, মনে করি এম ভরের একটি বস্তু, এম ভরের বস্তু, এই বস্তুটা স্থির বস্তু, এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম, ঠিক আছে। এফ বল প্রয়োগ করায় বস্তুটি এখান থেকে এই পর্যন্ত এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে বস্তুটার উপর আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, স্থির বস্তু ছিল, বস্তুটা কি করলো, এখান থেকে বস্তুটা এই জায়গায় চলে এসে বস্তুটার বেগ হলো ভি। তাহলে দেখো মনে করি এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এস দূরত্ব অতিক্রমে ভি বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে। তাহলে এই যে বস্তুটা স্থির ছিল এখন বস্তুটা গতিশীল, এস দূরত্ব অতিক্রম করার পর সেই বস্তুটার বেগ হলো ভি। তাহলে এই যে বস্তুকে গতি প্রদান করতে বা বেগ প্রদান করতে যে পরিমাণ কাজ করেছি আমি, সেই পরিমাণ কাজ আমি ফেরত পাবো, রাইট। তাহলে সেটাই হচ্ছে আমার গতিশক্তি। সুতরাং গতিশক্তি সমান কৃত কাজ, ঠিক আছে। এখন যদি আমরা বলি গতিশক্তি সমান কৃত কাজ যদি হয় তাহলে কাজটা কি, কাজটা কাজ ডাব্লু, ডাব্লু সমান কি আছে আমার এফ এস। তাহলে আমরা এফ সমান কি, তাহলে এফ সমান কি আমার এম এ, আর এস তো আছে, তাহলে ঠিক আছে। কাজকে আমরা ডাব্লু সমান কি এফ এস গতকালই করেছি, তাহলে এফ সমান এম এ আর এস। তাহলে এখন আমরা এ এসটাকে বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমি যদি এখানে রাফ করি, একটা এখানে রাফ করি, তাহলে এ এসটাকে বের করতে পারবো। তো আমরা গতির অধ্যায়ে কি পড়েছি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে যদি আমি as কে নেই তাহলে 2 বা 2as সমান কি হবে, ইউ স্কয়ারটা এই দিকে আসবে, v স্কয়ার, আচ্ছা, মাইনাস ইউ স্কয়ার। আচ্ছা এখন বা যদি আমি দেই, আমি এখানে শূন্য বসাইতে পারতাম, ইউ শূন্য ছিল, তাহলে আমার আরো সুবিধা হয়ে যেত। যাই হোক, as সমান v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। এখন যদি ইউ শূন্য হয় তাহলে as সমান হচ্ছে v স্কয়ার বাই 2, রাইট। আমি এখন as এর মানটা বসাবো, as সমান v স্কয়ার বাই 2, আর এখানে ইউ ছিল, ইউ এর মানটা আমি শূন্য বসিয়ে দিলাম। আমরা এর আগেই শূন্য বসাই দিতে পারতাম, তো কারণ আছে, এরপরে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে যদি হয় তাহলে m আর as এর মান কি পেলাম আমি v স্কয়ার বাই 2, v স্কয়ার বাই 2। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা একটু কাজ করে নিই, ঠিক আছে। ই সমান আমি করতে পারি, হাফটাকে সামনে নিতে পারি, তাহলে আমি এখানে সুতরাং দিয়ে একবারে কাজ করতে পারি। ই সমান হাফ সামনে নিলাম, এম থেকে গেল এম, আর ভি থেকে গেল, তাহলে ভি তার স্কয়ার ভি স্কয়ার। তাহলে আমি ই ইতে শক্তি প্রকাশ করতেছি, তাহলে যদি গতিশক্তি প্রকাশ করি, গতিশক্তিকে ই কে কাইনেটিক এনার্জি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তোমাদের বইয়ে অবশ্য এই ই কে টাকে টি দ্বারা প্রকাশ করেছে, বড়দের টি দ্বারা প্রকাশ করেছে, ঠিক আছে। তাহলে আমরা গতিশক্তি সমান কি পেলাম, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ হাফ থাকবে, ভর থাকবে, আর হচ্ছে বেগের বর্গ থাকবে, ঠিক আছে, গতিশক্তি। আচ্ছা এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি, ই কে সমানুপাতিক আমরা কি করতে পারি, ভি স্কয়ার করতে পারি, অর্থাৎ নির্দিষ্ট ভরের কোন গতিশীল বস্তু, নির্দিষ্ট ভরের কোন গতিশীল বস্তু গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যদি নির্দিষ্ট ভরের কোন বস্তুর বেগ দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে, 2 স্কয়ার, 2 দুগুণে 4, তাহলে 4 গুণ হবে। যদি 3 গুণ করি, 3 3 এর উপরে স্কয়ার, 3 3 কে 9 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার গতিশক্তির সমীকরণ। আচ্ছা তাহলে বলো দেখি গতিশক্তির এককটা কি হতে পারে, গতিশক্তির
একক কি হবে? শক্তি। তাহলে গতিশক্তি বলি, বিভব শক্তি বলি, নিউক্লিয় শক্তি বলি, সৌর শক্তি বলি, সকল শক্তির এককটা হচ্ছে জুল। শক্তির একক জুল, এটা তো প্রকাশ শক্তি। সুতরাং একক হবে জুল। মাত্রা কি হবে? মাত্রা, কাজের মাত্রা যেরকম, শক্তির মাত্রা যেরকম, ml² হবে। এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? যদি শক্তি স্কেলার রাশি হয় তাহলে গতিশক্তি একটি স্কেলার রাশি হবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা গতিশক্তি পেলাম কি, ই কে। এটাকে টি দিতে পারো, তুমি টি দিতে পারো, টি বা ই কে। ঠিক আছে, তোমার বইয়ে টি দেয়া আছে, টি বা ই কে। টি বা ই কে সমান হচ্ছে কি, টি সমান ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এখন দেখো, এর আগে যে গতিশক্তির সমীকরণটা আমরা প্রতিপাদন করলাম, সেখানে আমরা বস্তুটিকে স্থির ধরেছিলাম, রাইট? এখন যদি বস্তুটি স্থির না হতো তাহলে কি হতো? তাহলে যদি বস্তুটির আদিবেগ ইউ সমান 0 হল, 0 নট 0 হলে, যদি বস্তুটির আদিবেগ 0 হতো না, তাহলে ওই দেখো এখানে আমরা কি করলাম, এস এর যে সমীকরণটা বের করেছি এখানে 0 বসিয়েছি। এখন 0 বসাবো না, তাহলে এস সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। তাহলে এম এ এস সমান হচ্ছে কি, এম এ এস ই কে আমরা পেয়েছি। তাহলে এই এস এর জায়গায় কি বসাবো আমি, এস এর জায়গায় এই সমীকরণটা বসাবো। তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2। তাহলে আমি যদি এখানে 2 কমন নেই, তাহলে উপরে 2 মানে নিচে 2 মানে হাফ, তাহলে কি হলো, এম ভি স্কয়ার, এম ভি স্কয়ার মাইনাস এম ইউ স্কয়ার। তাহলে সুতরাং ই কে সমীকরণটা আসলো ই কে সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। তাহলে আমার গতিশক্তি হলো এটা। তাহলে বস্তুর আদিবেগ যেটা ছিল, আদিবেগের জন্য শক্তি থাকবে এবং শেষ বেগের জন্য শক্তি থাকবে। তাহলে শেষ বেগের জন্য শক্তি বিয়োগ আদিবেগের জন্য শক্তি সমান হচ্ছে আমার তখন গতিশক্তি। এটাকে আমরা যেহেতু গতিশক্তি সমান কৃত কাজ বলেছি, তাহলে সুতরাং আমরা কৃত কাজটাকে বলবো ডাব্লিউ সমান ই কে সমান হাফ এম ভি স্কয়ার হাফ এম ইউ স্কয়ার। তাহলে আমরা এভাবেও বলতে পারি, যদি এটাকে অফ করি, তাহলে যদি কোনো বস্তুর আদিবেগ যুক্ত কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তাহলে কৃত কাজের পরিমাণটা আমরা বলবো, এটা একটা গতিশক্তি, এটা একটা গতিশক্তি, তাহলে বলতে পারবো গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, এটা আমরা বলতে পারবো। যেহেতু হাফ এম ভি স্কয়ার মানে গতিশক্তি, তাহলে এটাও গতিশক্তি। তাহলে আদি গতিশক্তি, শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি সমান গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তাহলে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা করব বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমরা হিসাব করব। বিভব শক্তি কাকে বলে? ঠিক আছে, কোনো বস্তুর অবস্থান বা অবস্থা বা অবস্থানের পরিবর্তন করলে, ঠিক আছে, বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর অবস্থা বা অবস্থান পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। তো আমরা আরেকটু পরিষ্কার হব, বিভব শক্তির বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে দুইটা টাইপ আমরা করব। সেই টাইপ দুটোর মধ্যে আমরা আসলে অবস্থা বা অবস্থান পরিবর্তন করলে কোনো বস্তু কাজ করার কিভাবে কাজ করতে পারবে বা কাজ করার সামর্থ্য কিভাবে অর্জন করবে সেটা বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা এখন বিভব শক্তিগুলোর মধ্যে আমরা দুইটি বিষয় আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি কাকে বলে? তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষজ বিভব শক্তি বলে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হয়, তাহলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করবে সেটা বলবো আমরা অভিকর্ষজ বিভব শক্তি। যেমন ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, ধরলাম এটা আমাদের ভূমি। ভূমি থেকে এম ভরের একটা বস্তু, সে আমার এই মোবাইল ফোনটা, ঠিক আছে, এম ভরের একটা বস্তু, এখান থেকে আমি উপরে তুললাম, সে ধরলাম আমরা এই উচ্চতার কোনো স্থানে, এই উচ্চতার কোনো স্থানে এই এম ভরের বস্তুটিকে
উঠালাম, ঠিক আছে, ভূমি থেকে বস্তুটিকে আমরা তুললাম। তো আমরা গতকাল কাজের যে ধারণা দিয়েছিলাম, কি কি কাজ বলছিলাম, ধনাত্মক কাজ, বলের দ্বারা কাজ, ঠিক আছে। তো বস্তুটাকে আমি যখন আমার বলের সাপেক্ষে ধনাত্মক কাজ হয়েছে, রাইট, কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, সেটা কি ছিল? অভিকর্ষ বলের, আমি এই যে বস্তুটাকে এখান থেকে তুললাম, দেখো অভিকর্ষ বল কি করে, নিচের দিকে কাজ করে, রাইট, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, আর বস্তুটাকে আমি উপরের দিকে তুললাম, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষের সাপেক্ষে কাজটা হচ্ছে আমার ঋণাত্মক কাজ। যাই হোক, এখন মনে করো আমি এই বস্তুটিকে উপরের দিকে তুলেছি, এখন যদি বস্তুটিকে মুক্ত হয়, বস্তুটা কি পড়বে কিনা? বস্তুটি কি পড়বে, বস্তুটি পড়ার সামর্থ্য অর্জন করবে। তাহলে যদি বস্তুটা পড়ার সামর্থ্য অর্জন করে তাহলে কাজ হয়ে যাবে। তাহলে এখন বস্তুটি এইখান থেকে যদি মুক্ত হবে, এখানে যদি মুক্ত করা হয়, বস্তুটা অবশ্যই নিচে পড়বে, তাহলে বস্তুটি কাজ করার সামর্থ্য অর্জন করবে। এই সামর্থ্যটাই হচ্ছে আমার অভিকর্ষ বিভব শক্তি। তাহলে দেখো আমরা কি অবস্থানের পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্য অর্জন করে, তো নাকি? বুঝতে পারলাম যে সংজ্ঞাটা দিয়েছিলাম, অবস্থানের পরিবর্তন করলে, তাহলে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলাম, বস্তুটি কাজ করার সামর্থ্য অর্জন করলো, নিচে পড়ার সামর্থ্য অর্জন করলো। তাহলে আমার এখানে অভিকর্ষ বিভব শক্তি হবে কি? সুতরাং অভিকর্ষ বিভব শক্তি সমান কি বলবো? বস্তুটিকে তুলেছি, তাহলে বল প্রয়োগ করেছি, তাহলে বল গুণন সরণ, তাহলে বল গুণন সরণ, বল বলতে এখানে আমরা ওজন, সরণ বলতে আমার উচ্চতা, ঠিক আছে, বল গুণন সরণ, তাহলে আমার এখানে বলটা কি? ওজন বল, এবং সরণটা হচ্ছে এই উচ্চতায় তুলেছি, রাইট। তাহলে আমার অভিকর্ষ বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে, ইপি পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আর তোমাদের বইয়ে ভি দ্বারা প্রকাশ করেছে, তোমাদের বইয়ে এটাকে ভি দ্বারা প্রকাশ করার চেষ্টা করেছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে ভি দ্বারাও প্রকাশ করতে পারো, ভি সমান কি এম জি এইচ, এটা কি এম ওজন, এম ওজন কি এম জি না, ভর গুণন তখন অভিকর্ষ ওজন গুণন উচ্চতা এই, তাহলে বিভব শক্তি কি পেলাম আমরা? ইপি সমান এম জি। ওই একক তো কি হবে? একক জুল, মাত্রা এম এল স্কয়ার পার টি স্কয়ার, এটা কি স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে আমরা অভিকর্ষ বিভব শক্তি পেলাম এম জি। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, ইপি সমানুপাতিক এইচ, আরো হয় ইপি সমানুপাতিক এম দিতে পারি, ইপি সমানুপাতিক আমার জি দিতে পারি। এটা আমার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে এই বস্তু থেকে আমি এই উচ্চতায় তুলেছি, তাহলে যে পরিমাণ আমরা বিভব শক্তি পাবো এর থেকে দ্বিগুণ পরিমাণ উপরে তুলবো। তাহলে দ্বিগুণ পরিমাণ উপরে তুললে কি হবে? ওই বস্তুটা, আমি বলছি ওই বস্তুটা, তার মানে ভর এবং অভিকর্ষ ত্বরণ স্থির ছিল, বস্তু থেকে যদি দ্বিগুণ উচ্চতায় তোলানো হয় তাহলে বিভব শক্তি হবে দ্বিগুণ, রাইট, সমানুপাতিক আছে। তাহলে বস্তুর যদি আমরা উচ্চতা দ্বিগুণ করি তাহলে বস্তুটার বিভব শক্তি হবে দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা, এই তাহলে বিভব শক্তি আমরা পেলাম। এখন আমরা করব আরেক প্রকার শক্তি। ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেক প্রকার বিভব শক্তি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। তোমরা যারা স্প্রিং দেখেছো এবং স্প্রিং নিয়ে খেলা করেছো, তোমরা দেখেছো স্প্রিংটাকে কি করা যায়? সংকোচন প্রসারণ করা যায়, রাইট। এখন আমরা দেখব একটা স্প্রিং আছে, একটা স্প্রিং ধরলাম, স্বাভাবিক অবস্থায় একটা স্প্রিং, এটা স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা আছে। স্প্রিংটাকে আমি কি করব? স্প্রিংটাকে চাপায় দেব, বল প্রয়োগ করব, তাহলে সংকোচন হবে, রাইট। স্প্রিংটাকে আমি একটু সংকোচন করলাম। দেখো এখন যদি স্প্রিংটাকে সংকোচন করে রেখে দেই, ধরে রাখছি আমি কিন্তু, হ্যাঁ, স্প্রিংটাকে ধরে রাখছি, তাহলে স্প্রিংটার মধ্যে সংকোচন করতে আমি কিছু কাজ করেছি, রাইট। এই কাজটা এই স্প্রিং এর মধ্যে সঞ্চিত আছে, রাইট। এখন দেখো স্প্রিংটা কিন্তু স্থির, তাহলে স্প্রিং যদি স্থির থাকে তাহলে এখানে গতিশক্তি নাই, শিওর আমরা এখানে গতিশক্তি পাবো না। তাহলে গতিশক্তি যদি না পাই
তাহলে আর কোনো এক প্রকার শক্তি থাকতে পারে, সেই শক্তিটা হচ্ছে আমার স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। এটা এক প্রকার বিভব শক্তি। দেখো তাহলে অবস্থার পরিবর্তন করছি কিনা, এখানে কিন্তু অবস্থানের পরিবর্তন করি নাই, অবস্থার পরিবর্তন করছি। এখন দেখো অবস্থার পরিবর্তন করলে এখানে কিছু শক্তি সঞ্চিত আছে, সেটা শক্তিটা কি? বিভব শক্তি। তাহলে এই শক্তি দ্বারা কিভাবে কাজ করা যাবে? যদি আমি এখানে একটা ভর স্থাপন করি, স্প্রিংটা সংকোচন করলাম x পরিমাণ সংকোচন করে একটা m ভর দিলাম, দিয়ে যদি স্প্রিংটাকে মুক্ত করি, দেখো তো যদি মুক্ত করি স্প্রিংটাকে প্রসারিত হতে চেষ্টা করবে না? স্প্রিংটা প্রসারিত হতে চেষ্টা করবে। তাহলে এই স্প্রিংটা m ভরকে একটু হলেও স্মরণ করবে, একটু হলেও সরিয়ে নিয়ে যাবে, তাহলে একটু স্মরণ ঘটবে। তাহলে এই ভরের যদি স্মরণ ঘটে তাহলে আমার কাজ হবে, তাহলে সেই কাজটা হচ্ছে আমার কি? স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তির দ্বারা কাজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখন কি করেছিলাম? স্প্রিংটাকে সংকুচিত করেছি, রাইট? এখন আমি যদি স্প্রিংটাকে প্রসারিত করি, স্প্রিংটা আছে এখানে দৃঢ় অবস্থানে, আমি স্প্রিংটাকে টানলাম, প্রসারিত হবে, তাহলে কি বিভব শক্তি পাবো কি পাবো না? সেই হিসাবটা আমরা এখন করার চেষ্টা করি। দেখো স্প্রিংটাকে আমি টানলাম, স্প্রিংটা কি হলো? একটু লম্বা হয়ে গেল। ঠিক আছে? লম্বা হয়ে গেল। তাহলে স্প্রিংটা ছিল এই অবস্থানে, সেটা প্রসারিত হয়ে কোথায় গেল? এই পরিমাণ প্রসারিত হলো, স্প্রিংটা x পরিমাণ প্রসারিত হলো। এখন আমি স্প্রিংটাকে কি করছি? স্প্রিংটা এখানে ছিল, স্প্রিংটাকে টানছি, স্প্রিংটা টেনে আমি কি করেছি? লম্বা করেছি, প্রসারিত করেছি। তাহলে এখন যদি এখানে একটা ভর দেই, তাহলে স্প্রিংটা কি করবে? এই ভরটাকে টেনে নিয়ে যাবে, এই ভরটাকে টেনে নিয়ে যাবে কিনা? যাবে। যদি এইখানে যদি আমি একটা m ভর যুক্ত করি, তাহলে কি করে যদি স্প্রিংটা ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা এই কি করে? এই ভরটাকে টেনে নিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করবে। তাহলে টেনে নিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করা মানে কি? কাজ করার সামর্থ্য অর্জন করা। তাহলে এটা হচ্ছে স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি। স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তিকে আমরা লিখতে পারবো, স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি V সমান লিখতে পারবো হাফ কে এক্স স্কয়ার। এখানে কি? V সমান বিভব শক্তি, রাইট? তাহলে এখানে কে সমান কি? তাহলে কে সমান হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য এই ধ্রুবকের মান নির্দিষ্ট থাকবে। ঠিক আছে? এবং এর একক হবে জুল পার মিটার স্কয়ার, এর একক হবে। ঠিক আছে? তোমরা মাত্রা বের করতে পারবে জুল পার মিটার স্কয়ার। এখন আর এক্সটা কি? এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। স্প্রিংটা যে পরিমাণ আমি সংকুচিত করেছি বা যে পরিমাণ প্রসারিত করেছি সেটা। ঠিক আছে? এই সমীকরণটা আমরা প্রতিপাদন করতে পারবো। ঠিক আছে? সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, ক্লাসে কথা বলবো। তাহলে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বললাম? গত ক্লাসে পড়েছি কাজ কাকে বলে, রাইট? কাজের একক পড়েছি, কাজের মাত্রা পড়েছি, কাজ একটি স্কেলার রাশি পড়েছি, কাজের সমীকরণ পড়েছি। ঠিক আছে? কাজকে বিভিন্ন প্রকার কাজ পড়েছি, শূন্য কাজ পড়েছি, ধনাত্মক কাজ পড়েছি, ঋণাত্মক কাজ পড়েছি। আজকে আমরা কি পড়লাম? শক্তি পড়লাম, শক্তি কাকে বলে সেটা পড়লাম, শক্তির রূপ পড়লাম, শক্তির 9টি প্রধান রূপ পড়েছি। এবং শক্তির সবচেয়ে সাধারণ যে রূপটি হচ্ছে যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি কাকে বলে সেটা পড়লাম। যান্ত্রিক শক্তি রূপ আবার 2টি, সেটা পড়লাম কি? যান্ত্রিক শক্তির রূপ 2টি, যেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে সেই বিভব শক্তির সমীকরণ আমরা পড়লাম। আর কি বললাম? গতিশক্তি পড়েছি, গতিশক্তির সমীকরণ পড়েছি। বিভব শক্তির ক্ষেত্রে কি পড়েছিলাম? একটা বললাম অভিকর্ষজ বিভব শক্তি আর একটা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। ঠিক আছে? এই পর্যন্ত আজকের পড়া। তোমরা সবাই ভালো থাকবে এবং ভিডিওগুলো ডাউনলোড করে সুন্দর সুন্দর করে বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।